হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার 3 এর সেল বায়োলজি পেপারের ইউনিট 1 থেকে আমরা মেমব্রেন স্ট্রাকচার পড়েছি, মেমব্রেনের লিপিড পড়েছি, মেমব্রেন প্রোটিন পড়েছি এবং মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল আমরা পড়েছি তিনটে আলাদা আলাদা ক্লাসে। আজকে আমরা এই মেমব্রেন থেকে মেমব্রেন ট্রান্সপোর্ট পোর্শনটা ডিসকাস করব। এই টপিকটার নাম হলো ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন। তাহলে আমরা দেখি, এখানে আমরা একটা সেল মেমব্রেনের একটা ছবি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি দেখছি, সেল মেমব্রেন হচ্ছে একটা লিপিড বাইলেয়ার আমরা জানি, এবং তার মধ্যে প্রোটিন মলিকিউলসগুলো আছে। তাহলে সেল মেমব্রেনের মধ্য দিয়ে যদি কোনো সাবস্টেন্স ঢোকে বা সেল মেমব্রেন থেকে যদি সেলের বাইরে বেরিয়ে যায়, সেই মলিকিউলগুলোকে তাদের সাইজ অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি বেসিক্যালি। যদি সাইজ একটু বড় হয়, সেগুলোকে আমরা বলবো বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস, যেমন কোনো এনজাইমস বা হরমোনস, অথবা যদি কোনো আয়ন্স বা ছোট ছোট মলিকিউলস হয় তাদেরকে আমরা বলবো বায়োলজিক্যাল মাইক্রোমলিকিউলস। তাহলে বায়োলজিক্যাল যে ম্যাক্রোমলিকিউলগুলো আছে সেগুলো সেলের ভেতরে ঢুকতে পারে বা সেলের বাইরে বেরিয়ে যেতে পারে। সেই প্রসেসগুলোকে আমরা বলবো, সেলের ভেতরে ঢোকার যে প্রসেস সেটার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। যে কোনো বায়ো ম্যাক্রোমলিকিউলস such as enzymes or hormones when enter into inside the cell, then it is called as endocytosis. যদি কোনো সলিড সাবস্টেন্স সেলের ভিতরে ঢোকে তখন তাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। যদি কোনো লিকুইড সাবস্টেন্স সেলের ভিতরে ঢোকে তখন তাকে আমরা বলবো পিনোসাইটোসিস। আবার এই প্রসেসটা যদি কোনো রিসেপ্টরের উপস্থিতিতে হয় তখন তাকে আমরা বলা হয় রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। সিমিলারলি যখন সেলের ভেতর থেকে কোনো কিছু বাইরে বেরিয়ে যায় তখন সেই প্রসেসটাকে বলা হয় এক্সোসাইটোসিস। তাহলে এগুলো, এই এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিসটা আমরা বুঝলাম, এগুলো হলো সেলুলার ম্যাক্রোমলিকুলার ক্ষেত্রে। কিন্তু সেলুলার মাইক্রোমলিকুলার ক্ষেত্রে যে ধরনের ট্রান্সপোর্ট হয় সেটাই অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আছে। তো এই সেলুলার মাইক্রোমলিকুলার ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট হয় সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটাতে এনার্জি লাগে, আর 2 নম্বর হলো প্যাসিভ ট্রান্সপোর্ট, যেটাতে এনার্জি লাগে না, এনার্জি সাহায্য ছাড়াই হতে পারে। তাহলে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার বেসিক্যালি দু রকমের হয়। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে এনার্জি হিসেবে এটিপি লাগে, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা ডিপেন্ড করে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ওপর, কিন্তু তাতে এনার্জি লাগে না অন্য কোনো সোর্স থেকে, মানে এটিপি লাগে না কিন্তু অন্য কোনো সোর্স থেকে এনার্জি লাগে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানেই তাতে এটিপি লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে এই প্রাইমারি অ্যাক্টিভ, আচ্ছা, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুরকম ভাবে হতে পারে। একটা কো ট্রান্সপোর্ট, যদি একই ডিরেকশনে ট্রান্সপোর্টেড হয় বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস তখন তাকে আমরা বলবো কো ট্রান্সপোর্ট, আর যদি দুটো অপোজিট ডিরেকশনে হয় তখন তাকে আমরা বলবো কাউন্টার ট্রান্সপোর্ট। আচ্ছা, প্যাসিভ ট্রান্সপোর্ট আবার দু রকমের হতে পারে। সিম্পল ডিফিউশন, মানে একটা ডিফিউশন একটা অসমোসিস। এই ডিফিউশনটা আবার দু রকম হতে পারে, সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, অসমোসিসও হয়, অসমোসিসের ক্ষেত্রে আমরা দেখব। যাই হোক, আজকে আমরা শুরু করি প্রথমে সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন বেসিক্যালি একটা প্রসেস হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এখানে যে কোনো বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস অ্যাক্রস দ্য মেমব্রেন ডাইরেক্টলি ক্রস করে যায়। যেমন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড সেলের ভেতরে ঢোকা, অক্সিজেন সেলের ভেতরে ঢোকে বা কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয় মেটাবলিজমের ফলে সেলের মধ্যে, সেটা সেল থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই ধরনের ট্রান্সপোর্টেশনটা হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন একটা ডিফারেন্স তৈরির জন্য। এটাকে আমরা বলবো সিম্পল ডিফিউশন। এখানে কোনো কেরিয়ার মলিকিউল লাগছে না, ডাইরেক্টলি ডিফিউজ করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। এরপর আমরা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এটাও একটা প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। এখানে আমরা কি দেখব, এখানে ইট রিকোয়ার্স সাম ক্যারিয়ার প্রোটিন, ফ্যাসিলিটেটেড মানে সাম ক্যারিয়ার প্রোটিন শুড বি দেয়ার হুইচ ফ্যাসিলিটেট দ্য প্রসেস অফ ডিফিউশন। হ্যাঁ, এটাকে আমরা ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট বলবো। যেমন গ্লুকোজ ট্রান্সপোর্ট মাসেল সেলের মধ্যে, এখানে গ্লুকোজটা সেলের ভেতরে ঢুকছে এবং সেখানে দেখো একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার বলে একটা ক্যারিয়ার প্রোটিন লেগেছে। কোনো কিছুর সাহায্যে কোনো কিছু প্রোটিন মলিকিউল এই ডিফিউশন প্রসেসটাকে ফ্যাসিলিটেট করছে, সেই জন্য এটাকে আমরা বলবো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এটাও একটা প্যাসিভ ট্রান্সপোর্টের ভাগ। এরপরে আমরা আসবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেখানে এটিপি লাগে। প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেখানে এনার্জি লাগে। প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো এনার্জি লাগে না। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো দুরকম বললাম, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বেসিক্যালি হচ্ছে একটা এটিপি মিডিয়েটেড প্রসেস। হ্যাঁ, এর এক্সাম্পল হচ্ছে সোডিয়াম Na+K+ ATPase, যেটা একটা পাম্প আমরা বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেনের মধ্যে Na+K+ ATPase রয়েছে, যেটা এটিপির মলিকিউলকে কাজে লাগিয়ে আমরা দেখছি তিনটে সোডিয়াম আয়ন বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। সেই জন্য কিন্তু এনার্জিটা অ্যাকচুয়ালি লাগে, এটিপিটা লাগে। তাহলে সেলের ভেতরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন
কম, সেইখান থেকে বেশি কনসেন্ট্রেশন রয়েছে সেলের বাইরে। তাহলে কম ঘনত্বের দিক থেকে যে বেশি ঘনত্বের দিকে সোডিয়াম আয়ন যাবে, মানে সেল থেকে বাইরে বেরিয়ে যাবে, এটার জন্য একটা এটিপি লাগবে, একটা এনার্জি ড্রিভেন প্রসেস, একটা পাম্প এই কাজটা করবে এবং সাইমেলটেনিয়াসলি সেলের বাইরে থেকে সেলের ভেতরে দুটো পটাশিয়াম আয়নকে নিয়ে আসবে। তার মানে তিনটে সোডিয়াম বেরিয়ে যাবে সেলের বাইরে আর দুটো পটাশিয়াম সেলের ভেতরে ঢুকবে। তাহলে সেলের বাইরে হচ্ছে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি, তাহলে কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে সোডিয়াম যাচ্ছে, যার জন্য এনার্জি প্রয়োজন। আবার পটাশিয়ামও তাই, কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, সেলের ভেতরে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি, সেই জায়গায় বাইরে থেকে পটাশিয়াম আয়ন ভেতরে ঢুকছে, তার জন্য এটিপি লাগছে। তাহলে এটাকে আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্পও বলতে পারি। আমরা জানি ডিজিটালিস বলে একটা প্ল্যান্ট আছে যেখান থেকে একটা ডিজিঅক্সিন বা ডিজিটালিস ধরনের ওষুধ পাওয়া যায়, একটা মেডিসিন, সেটা কার্ডিয়াক ফেলিওর বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ব্লক করে এবং হার্টের অ্যাক্টিভিটিকে এটা রেগুলেট করে। আচ্ছা, এরপর কি বলছে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল, কিন্তু এখানে আমরা দেখবো এটিপি লাগছে না, এখানে এনার্জি সোর্সটা হচ্ছে আলাদা। এখানে কি হচ্ছে দেখো, ওয়ান সলিউট whether it is sodium it moves downhill, মানে ডাউনহিল মানে কি, এটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে এবং এনার্জি অফ দিস ডাউনহিল মুভমেন্ট ইজ ইউজ টু মুভ দ্য আদার সলিউট আপহিল। এবং এই যে সোডিয়ামটা যে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশন দিকে এলো, তার জন্য যে এনার্জিটা পেলো, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা দেখছি আরেকটা মলিকিউল যেটা গ্লুকোজ, আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে, সেই গ্লুকোজ মলিকিউলটা কিন্তু আবার আপহিল মুভমেন্ট করছে, অর্থাৎ লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে। যেহেতু এটা একই দিকে, সোডিয়ামও সেলের ভেতরে ঢুকছে, গ্লুকোজও সেলের ভেতরে ঢুকছে, সেজন্য এটাকে আমরা বলবো কো ট্রান্সপোর্ট বা সিমপোর্ট, একই দিকে হবে। কিন্তু পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেখো, সোডিয়াম ভেতরে ঢুকছে, ক্যালসিয়াম বাইরে চলে যাচ্ছে, মানে সোডিয়াম বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে আসছে, আপহিল মুভমেন্ট করছে এবং সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে ক্যালসিয়াম আবার তোমার বেশি কনসেন্ট্রেশন থেকে, মানে কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা ডাউনহিল মুভমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম গ্লুকোজ হচ্ছে একটা কো ট্রান্সপোর্টের এক্সাম্পল বা সিমপোর্টের এক্সাম্পল, আর সোডিয়াম ক্যালসিয়াম পাম্প হচ্ছে একটা কাউন্টার ট্রান্সপোর্টের বা অ্যান্টিপোর্টের এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এক্সাম্পল দিয়েছে ইন্টেস্টিনাল সেল। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টেস্টিনাল সেল, এটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেন। ইন্টেস্টিনাল সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, যার মধ্যে দিয়ে সেলের ভেতর থেকে তিনটে সোডিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে এবং দুটো পটাশিয়াম সেলের ভেতরে ঢুকছে। এটা এটিপি ড্রিভেন প্রসেস, এটা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল আমরা বলতে পারি। অপরদিকে আমরা ইন্টেস্টাইনের মধ্যে একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দেখতে পাই যে এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে কাজটা হলো, সেই কাজটা না হলে কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতো না। অর্থাৎ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রসেস কিন্তু পুরোপুরিভাবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, whether it depends on the primary transport। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টেস্টিনাল সেলের মধ্যে সোডিয়াম প্লাস এবং গ্লুকোজের একটা কো ট্রান্সপোর্ট হয়েছে, যেটা একটা দুজনেই সোডিয়াম প্লাস এবং গ্লুকোজ দুটোই সেলের ভেতরে ঢুকেছে। এটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। এখানে এই সোডিয়ামটা যে ভেতরে ঢুকছে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে গ্লুকোজ মলিকিউলটাও সেলের ভেতরে ঢুকেছে। তাহলে এই মোটামুটি আমাদের সেল মেমব্রেনের ট্রান্সপোর্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। থ্যাংক ইউ মাই ডিয়ার ভিউয়ার্স, অল দ্য বেস্ট।